রাইকার ইনসিডেন্ট, ধৃত সিভিকি কি ধর্ষক আর খুনি? শনিবার রায় জানিয়ে দেবে আদালত। ফিরে দেখা ১-৬-২ দিনের ধারাবিবরণী। আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে গত ৫ মাসে একের পর এক বেনজির ছবি দেখেছে গোটা রাজ্য, নজিরবিহীন নাগরিক আন্দোলন দেখেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ। সেই সব মুহূর্ত দেখে নেওয়া যাক এক নজরে। ২০২৪ সালের ৯ অগস্ট মধ্য কলকাতা যেদিন ব্যস্ত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা নিয়ে, সেদিনই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। অভিযোগ উঠেছিল ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার ৫ মাস ৯ দিন পরে ৮ জানুয়ারি শনিবার সেই ধর্ষণ খুনের মামলায় রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। আদালত সূত্রের খবর, দুপুরে রায় ঘোষণা করতে পারেন বিচারক অনির্বাণ দাস। আরজিকর মামলায় মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। সেই তালিকায় রয়েছেন নিহত চিকিৎসকের পিতা, সিবিআইয়ের তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী। প্রথমে ঘটনার তদন্তে নেমে ২-৪ ঘণ্টার মধ্যেই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। ঘটনাস্থল থেকে একাধিক বায়োলজিক্যাল এবং ডিজিটাল তথ্য প্রমাণও সংগ্রহ করেছিল তারা। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। সিবিআইও তদন্ত চালিয়ে ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে বর্ণনা করে আদালতে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১ নভেম্বর। তার ২ মাস পর রায় ঘোষণা হতে চলেছে। ধর্ষণ খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছিল সিবিআই। যদিও তাঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে ওই মামলায় সন্দীপ এবং অভিজিৎ দুজনেই জামিন পেয়েছেন। অভিজিতের জেল মুক্তি হলেও আরজিকরে দুর্নীতির মামলায় সন্দীপ এখনও বন্দী, জেল হেফাজতে। আরজিকরের ঘটনা নিয়ে গত ৫ মাসে একের পর এক বেনজির ছবি দেখেছে গোটা রাজ্য এবং দেশ। নজিরবিহীন নাগরিক আন্দোলন দেখেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ। কাতারে কাতারে মানুষ ন্যায়বিচার চেয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। রাজপথে মাইলের পর মাইল জুড়ে মানববন্ধন, মশাল মিছিল হয়েছে। ৪ অগস্ট মেয়েদের রাত দখল হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই রাতেই আবার ভাঙচুর হয়েছে আরজিকর হাসপাতালে। তারপর থেকে নাগরিক সমাজের আন্দোলন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। প্রায় প্রতিদিনই সাধারণ মানুষ মিছিল করেছেন কলকাতার রাজপথে। মিছিল হয়েছে মফস্বল শহরেও। গ্যালারিতে বিক্ষোভের ভয়ে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ বাতিল হয়েছে। ডার্বি বাতিলের সেই সিদ্ধান্তের প্রতিবাদে নজিরবিহীনভাবে একযোগে রাস্তায় নেমেছিলেন ৩ প্রধানের সমর্থকেরা। তাঁদের বিক্ষোভ থামাতেও লাঠি চলেছে বাইপাসে। কলকাতার অন্যতম চওড়া রাস্তা অবরুদ্ধ থেকেছে ঘণ্টার পর ঘণ্টা। জুনিয়র ডাক্তারেরা অবশ্য প্রথম থেকেই আন্দোলনকে অরাজনৈতিক রাখতে চেয়েছেন। পেরেছেনও, অন্তত প্রকাশ্যে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর কর্মবিরতি সাময়িকভাবে উঠলেও ফের তা শুরু হয়েছিল সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রতিবাদে। পরে নানাবিধ চাপে সেই কর্মবিরতি তুলে ধর্মতলায় আমরণ অনশনে বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। পুজোর মধ্যেও চলেছিল সেই কর্মসূচি। কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছিলেন, আন্দোলনে যোগ দিয়েছিলেন রাজনৈতিক মনোভাবাপন্ন সিনিয়র ডাক্তারদের একাংশ। তাঁরাই দ্রোহের কার্নিভাল সংগঠিত করেছিলেন জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের সময়। ঘটনাচক্রে সরকারকৃত দুর্গাপুজোর কার্নিভাল এবং বিক্ষুব্ধ পরিকল্পিত দ্রোহের কার্নিভাল একই দিনে এবং প্রায় পিঠোপিঠি রাস্তায় পড়ে যাওয়ায় আন্দোলনকারীদের পরিকল্পিত নির্দিষ্ট এলাকায় ১৬৩ ধারা জারি করেছিল পুলিশ। যদিও আদালতে তা খারিজ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ২-১ অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীসহ প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে আমরণ অনশন আন্দোলন প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তারেরা। যদিও কারণ হিসাবে বলা হয়েছিল নির্যাতিতার বাবা মায়ের অনুরোধ মেনে তাঁরা অনশন তুলছেন, নবান্নের কথায় নয়। তবে জুনিয়র ডাক্তারেরা জানিয়েছিলেন অনশন উঠলেও আন্দোলন চলবে। তা অবশ্য ঘটেনি। অনশন ওঠার পর থেকে দৃশ্যতই স্তিমিত হয়ে গিয়েছে তাঁদের আন্দোলন।
ঝাঁঝ কমেছে নাগরিক আন্দোলনেরও। তবে শাসকের বিরুদ্ধে যে ক্রোধ তৈরি হয়েছিল তা একেবারে চলে গিয়েছে কিনা সে বিষয়ে কেউই নিশ্চিত নন। স্বাভাবিকভাবেই গণক্রোধ জিইয়ে রাখার চেষ্টায় রয়েছে বিরোধীরা। শাসকের চেষ্টা সেই ক্রোধের অপনোদন। অনেকের মতে যত সময় গিয়েছে শাসক সেই চেষ্টায় খানিক সফলও হয়েছে। কারণ আরজি করকাণ্ডের তদন্তে নতুন কোনো দিশা দেখাতে পারেনি সিবিআইও। কলকাতা পুলিশ যে পথে তদন্ত শুরু করেছিল সিবিআইও সেই পথে হেঁটেই তদন্ত শেষ করেছে। এবং লালবাজারের হাতে ধৃত সেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেই অভিযোগ করেছে তারা। ধর্ষণ খুনের মামলায় অন্য কারও নাম উঠে আসেনি তাদের তদন্তেও। অন্তত এখনও পর্যন্ত মূলত যে কারণে একসময় জনমানসে ক্ষোভ তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা সরকারের তদন্ত নিয়ে, শনিবার সেই মামলারই রায় ঘোষিত হবে নিম্ন আদালতে। রায় ঘোষণা এবং সাজা ঘোষণা একই দিনে হবে কিনা তাও দেখার। সাধারণত প্রথম দিন অভিযুক্ত দোষী না নির্দোষ সেই রায় ঘোষিত হয়। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে সাজা ঘোষণা হয়ে থাকে সাধারণত তার পরদিন। অভিযুক্ত নির্দোষ হলে তার আর প্রয়োজন হয় না। এক্ষেত্রে শনিবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দোষী ঘোষিত হলে সেদিনই তাঁর সাজা ঘোষণা হয় কিনা তা নিয়েও কৌতূহল রয়েছে। কারণ তার পরদিন রবিবার আদালত সাধারণত ছুটি থাকে। তেমন হলে সোমবার শাস্তি ঘোষণা হবে।